বাংলাদেশের রাজনীতির মধ্যে হাসনাত আব্দুল্লাহর প্রশংসনীয় বার্তাটা কিন্তু সবচেয়ে বেশি, কিন্তু তার কিছু অপ্রশংসনীয় বার্তাও রয়েছে যা কিন্তু কখনো কেউ বিবেচনা করে নাই। আমি আজকে আপনাদের সামনে হাসনাত আব্দুল্লাহর দুইটা দিকই তুলে ধরব, যে কোনটা প্রশংসনীয় কোনটা অপ্রশংসনীয় এবং কোনটা দ্বারা জনগণের উপকার হইতেছে, কোনটা হইলে জনগণের বিপদ ঘটতে পারে এবং চরম আকারে। কেননা একটা কথা আমরা সকলেই জানি যে মানুষ অপরিচিত লোক এবং শত্রুর কাছ থেকে তারা কিন্তু টের পায় সে আমার শত্রু, অর্থাৎ সেখানে আঘাত থেকে কিন্তু তারা বুঝতে পারে। বন্ধু যদি আঘাত করে এটা কিন্তু কখনো ধরা যায় না। হাসনাত আব্দুল্লাহ কিন্তু জনগণের বন্ধু, শুধু তাই না, 100% বন্ধু যাকে বলে, যার ভিতরে কোনো খাদ নাই। স্বর্ণের খাদ থাকতে পারে, হাসনাত আব্দুল্লাহর বন্ধুত্বের মধ্যে খাদ নাই, এটা কিন্তু সে প্রমাণ করার চেষ্টা করছে ধীরে ধীরে, একদিনে না অনেকবার সে চেষ্টা করে, আর তার এই চেষ্টাগুলো সফলতা লাভ করছে। জনগণকে সে বুঝাইতে সক্ষম হয়েছে, আমি জনগণের বন্ধু, আমি তোমাদের বন্ধু, তোমরা আমার সাথে আসো, কাজ করো, আমি তোমাদেরকে সহযোগিতা করব, তোমাদের জন্য কাজ করব। ইভেন জনগণ কিন্তু হাসনাত আব্দুল্লাহরে চাইছে, এবং আমরা কিন্তু সকলেই জানি হাসনাত আব্দুল্লাহ বাংলাদেশের ইতিহাসে একমাত্র প্রার্থী যিনি প্রত্যেকটা আসনে জয়লাভ করেছে। তার নিজের এরিয়া সহ যতগুলি ভোট কেন্দ্র আছে সব জায়গাতে তিনি জয়লাভ করেছে। তো এই জয়লাভটা ইতিপূর্বে এর আগে কিন্তু কখনো হয় নাই, যা হাসনাত আব্দুল্লাহর দ্বারা হয়েছে। তো এখন তাকে নিয়ে ভয় কি? সে কি আসলে এই রাজনীতিগুলো সারা জীবন টিকে রাখতে পারবে না পারবে না? তার এই বক্তব্যগুলো সে কি আসলেই ধরে রাখতে পারবে? আমি দেখেছি হাসনাত আব্দুল্লাহর বয়স, আজকে আমি যখন কথা বলতেছি তার বয়সটা আমি আগে দেখে নিয়েছি 27 বছর। তো এই পর্যন্ত তার রাজনৈতিক ইতিহাসে সেই 27 বছর বয়সে সম্পূর্ণ ভালোভাবে কাজ করার চেষ্টা করছে। সে বিগত 2-3 বছর যাবত অ্যাক্টিভিটি চালু রাখছে, সম্পূর্ণ জনগণের বন্ধুসুলভ, এবং বাংলাদেশের জনগণ আসলে মূলত যা চায় সে কিন্তু সেই কাজ করতেছে। এবং ভবিষ্যতে কি হবে, আগামীতে আসলে কি সেইভাবে কাজ করে যাইতে পারবে, এর কোনো বিপরীত হইতে পারে? আমরা কি করে বুঝবো যে হাসনাত আব্দুল্লাহ আসলেই জনগণের পক্ষে সবসময় কাজ করে যাইতেছে, এর মধ্যে কখনোই সে জনগণের বিরুদ্ধে করে নাই? সে কি করে বুঝবো? সে তো যদি পিছনে বসে ছুরি মারে তখন তো আমরা জানতে পারবো না। জানার উপায়গুলো কি, সেগুলি আমি আজকে আলোচনা করতেছি, শুনে নেন। দেখেন, আমাদের দেশে কিন্তু অনেক মিডিয়া আছে, এবং মিডিয়ার সংখ্যা কিন্তু আমরা গুণেও শেষ করতে পারবো না, এত রকমের মিডিয়া বাংলাদেশে রয়েছে। মিডিয়াগুলো যখন দেখবেন হাসনাত আব্দুল্লাহর পিছে পড়ে রয়েছে, অর্থাৎ হাসনাত আব্দুল্লাহর বদনাম করতেছে, হাসনাত আব্দুল্লাহকে নিয়ে একটা ভালো সংবাদটাও তারা এমনভাবে হেডিং করে যে আসলে সেটা প্রমাণ হয় যে হাসনাত আব্দুল্লাহ সম্ভবত দোষী। যেমন কিছুদিন আগে আমি একটা হেডিং দেখলাম, প্রথম আলোর মতো পত্রিকারাও কিন্তু এই সমস্ত হেডিং এর পক্ষে ছিল, তারাও কিন্তু এই সমস্ত হেডিং নিয়ে প্রচার করছে। তো হাসনাত আব্দুল্লাহর হেডিংটা ছিল এমন যে হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন, অথচ হইতে পারতো হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা কোন ফান্ডে নিছে সেটা কিন্তু উল্লেখ করতে পারতো। হাসনাত আব্দুল্লাহ এই কাজের জন্য 10 কোটি টাকা রিসিভ করছেন, উনি কি কাজটা করতেছেন কিনা সেটা কিন্তু জনগণের তদারকি করা দরকার। হেডিংটা কিন্তু এমন হইতে পারতো, বাট সে হেডিংটা হয়েছে কি, হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়ে গেছেন। এটা শুধু পত্রপত্রিকায় না, এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবল আছে, একেবারে অগণিত পেজ বা ছবি বা পার্সোনাল প্রোফাইল, অনেকেই কিন্তু এই জিনিসগুলি প্রচার করছে। আসলে এই যে প্রচারটা যতদিন দেখবেন হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে বা হাসনাত আব্দুল্লাহর কাজের কারণে এই সমস্ত প্রচার চলতেছে, তাহলে বুঝবেন যে প্রকৃতপক্ষে এখন পর্যন্ত হাসনাত আব্দুল্লাহ জনগণের পক্ষে অ্যাক্টিভিট আছে। এবং হাসনাত আব্দুল্লাহর মতো এরকম রাজনীতিবিদ বাংলাদেশে এর আগেও এই সমস্ত কার্যকলাপ মানুষ অনেকে দেখাইছে, আমি তাদের নাম বলতে চাচ্ছি না, আপনারা হয়তো খুঁজলেই পাবেন, কেননা সকলের নাম বলাটা উচিত না। আর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে বক্তব্যগুলি দেই, সেক্ষেত্রে কিন্তু একটা ভেরিফিকেশন অবশ্যই থাকে, যেগুলি বাংলাদেশের সকল কন্টেন্ট ক্রিয়েটরের আছে।
তো সেই ভেরিফিকেশন থেকে আমি সকলের নাম বলবো না, শুধু আজকে হাসনাত আবদুল্লাহর কথাই বলবো। এবং এরকম রাজনীতিবিদ এর আগে যারা গেছে তারা কিন্তু প্রথম অবস্থায় জনগণের সামনে ভালোই ছিল, ভালোভাবেই তারা কিন্তু সামনে আসছে। ইভেন পরবর্তীতে তারা এই সাধারণ পদ থেকে সর্বোচ্চ লিডারশিপ পর্যায়ে পৌঁছায় গেছে। তাদের অ্যাক্টিভিটি কিন্তু পরবর্তীতে আর সুবিধাজনক ছিল না। তাদের ইতিহাস কিন্তু এখন পর্যন্ত কেউ দুনিয়াতে নাই, কেউ আছে, অনেকেই আছেন, অনেকেই দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা করে কালো ইতিহাস রয়ে গেছে। অর্থাৎ সে যখন রাজনীতি স্টার্ট করলো তখন থেকে শেষ মুহূর্ত পর্যন্ত সে কিন্তু একই ধারায় চলতে পারে নাই। একটা রাজনীতিবিদের দুইটা ধারা থাকে, ঠিক আছে? একটা রাজনীতিবিদের দুইটা ধারা থাকে। একটা ধারা হয়েছে, দুইটা ধারা এমন, আমি একজন রাজনীতিবিদ, আমার কাছে দুইটা পথ থাকবে, একটা ভালো জনগণের পক্ষে আর একটা খারাপ জনগণের বিপক্ষে। তো আমার যে ভালোর পক্ষের যে রাজনীতিটা, প্রত্যেকটা রাজনীতিবিদ সে কিন্তু স্টার্ট করে কিন্তু ভালোর পক্ষ থেকে শুরু করে, অর্থাৎ আমি জনগণের পক্ষে কাজ করতেছি এরকম কথা বলে, এরকম বক্তব্য দিয়েই কিন্তু সে সামনে আসে। কিন্তু পরবর্তীতে যখন 5 বছর 10 বছর বা 2-3 মাস এমপি পদে চলে যায় বা নির্বাচিত হয়, পরবর্তীতে তার এই জিনিসগুলি কিন্তু আস্তে 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 খারাপের পক্ষে চলে যায়। কিভাবে যায়? প্রথম সে তার নিজের দলটাকে গুছানোর চেষ্টা করে, তার নিজের একটা সোসাইটি থাকে, রাজনৈতিক সোসাইটি, অর্থাৎ আমরা যাকে বলি দলীয় ভারসাম্যতা রক্ষার জন্য একটা টিম। এই টিমের যে লোকগুলো থাকে এরা কিন্তু প্রথম অবস্থায় নানান ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা লিডারের পরিচয় নিয়ে ব্যস্ত থাকে, তারা লিডারকে জনগণের সামনে ভালো রূপে উপস্থাপন করার চেষ্টা করে, এবং এগুলি কিন্তু দিনের পর দিন হয়ে যায় এবং তারা কিন্তু ভালোভাবে উপস্থাপন করতে পারে। পরবর্তীতে এটা এমন একটা সময় আসে যে সময়গুলো তো তাদের ছোট ছোট ভুলের কারণগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে দাঁড়ায়। সর্বশেষ পর্যায়ে তারা কিন্তু আর সঠিক পথে থাকতে পারে না। তো হাসনাত আবদুল্লাহ, আমি আজ পর্যন্ত যেগুলো দেখছি, সে কিন্তু এখন পর্যন্ত ভালোভাবে রাজনীতি করতেছে, তার রাজনৈতিক প্রেক্ষাপটগুলো ভালো, তার বক্তব্যগুলো ভালো। এইভাবে যদি সে রাজনীতি করতে পারে, এইভাবে যদি তার দল সামনে আগাইতে পারে, তার দলটা যদি সুনামের সহিত চলতে পারে, তাহলে আমি মনে করি হাসনাত আবদুল্লাহর ভবিষ্যৎ স্বরাষ্ট্রমন্ত্রী পদটা তার জন্য অপেক্ষা করতেছে। সে যেভাবে দল চালাইতেছে, সে যেভাবে অ্যাক্টিভিটি আছে, এইভাবে যদি সে চালায় এবং চলতে পারে, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ হাসনাত আবদুল্লাহর জন্য অপেক্ষা করতেছে। সে ভালো পথে যাক আর খারাপ পথে যাক, সে কিন্তু যাবার ক্ষমতা রাখে, কেননা তার অ্যাক্টিভিটি আছে এবং সে জনগণকে বুঝাইতে পারতেছে। কিন্তু তার এই অ্যাক্টিভিটি আজ পর্যন্ত সে ভালোভাবে দেখাইতেছে, এটাকে আসলেই সে ধরে রাখতে পারবে? হাসনাত আবদুল্লাহর মতো একটা ব্যক্তিত্ব যদি ভুল পথে চলে যায় এবং সে জনগণের কাঙ্ক্ষিত ইতিহাস থেকে, কাঙ্ক্ষিত রাজনীতি থেকে সকলের মতো অন্যান্য রাজনীতিবিদ যেভাবে যায়, অর্থাৎ 2 নম্বরী বা সন্ত্রাসীর পথে চলে যায়, অথবা ঋণ খেলাপির পথে চলে যায়, অথবা বিদেশে টাকা পাচার করার পথে চলে যায়, সেই পথে যদি একবার চলে যায় তাহলে কি সে কখনো ফেরত আসতে পারবে? কখনোই না। কারণ এই পথে যে একবার পাড়া দেয় এবং এই কলঙ্কিত ইতিহাসে যারা এই পর্যন্ত ঢুকছে তারা কেউ কিন্তু কখনো ফেরত আসতে পারে নাই। ইভেন যারা ফেরত আসার চেষ্টা করছে অথবা এই রাজনীতিতে যারা থাকতে চায় না, যারা দলটাকে নতুনভাবে গোছানোর চেষ্টা করছে অথবা যারা ভালো হয়ে থাকার চেষ্টা করছে, তারা কিন্তু দুনিয়ায় থাকতে পারে নাই। যারা ভালো কথা বলছে, ভালো বক্তব্য দিছে, যেমন আমরা ওসমান হাদি সম্পর্কে সকলেই জানি, ওসমান হাদি কিন্তু অনেক অ্যাক্টিভিস্ট ছিল এবং তার রাজনীতিগুলো বাংলাদেশের সকল রাজনীতিবিদ থেকে কিন্তু ভিন্ন ধারার ছিল এবং বাংলাদেশ সর্বস্তরের জনগণ কিন্তু তাকে পছন্দ করত। হতে পারে সে বিএনপি, হতে পারে সে আওয়ামী লীগ, প্রত্যেকটা দলের রাজনৈতিক লোকই কিন্তু তারা পছন্দ করত এবং তারা তাকে মারার লোকগুলো কিন্তু অনেক সংখ্যা অনেক বেশি ছিল সেটা নয়, অল্প সংখ্যক লোক ছিল যারা ওসমান হাদিকে ভালোবাসত না। কারণ সে যদি থাকে, তার বক্তব্যগুলি যদি থাকে, তাহলে কিছু খারাপ লোকের রাজনৈতিক সমস্যা হয়ে যায়। তো কেননা ওসমান হাদির বক্তব্য কিন্তু ভালো লোকের জন্য ছিল, হাসনাত আবদুল্লাহর বক্তব্য কিন্তু এমন নয়। সে কিন্তু ভালোভাবে রাজনীতি করতেছে, তার বক্তব্য কিন্তু ভালো লোকের জন্য।
তো যদি কখনো তার এই বক্তব্যগুলো খারাপ লোকের জন্য হয়ে যায়, অর্থাৎ সে সামনে একটা বলতেছে প্রকৃতপক্ষে পিছনে আরেকটা করতেছে, তাহলে কিন্তু বাংলার ইতিহাসে আরো একটা কলঙ্কিত ইতিহাস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হাসনাত আব্দুল্লাহ যদি সেই খারাপ পথে পা না বাড়ায়, তাহলে কিন্তু তার জন্য পদে পদে বিপদ অপেক্ষা করতেছে। কেন? সে যদি বাংলাদেশের ইতিহাসে এই সমস্ত শব্দগুলো সামনে রাখে এবং এইভাবে যদি সে দীর্ঘদিন চলে, আমি জানি না হাসনাত আব্দুল্লাহ কতদিন রাজনীতিতে টিকে থাকতে পারবে, কতদিন তার ভবিষ্যৎ থাকবে, কতদিন সে বাইচে থাকতে পারবে। কেননা ভালো লোকের তো বাংলাদেশে জায়গা নাই, ভালো লোকের তো বাংলাদেশে খাস করে যারা রাজনীতিতে চলে তাদের তো থাকতে দেওয়া হয় না, যে কোনোভাবে হয় তাকে গুম করে ফেলা হয় অথবা তাকে মেরে ফেলা হয়। এই ধরনের ইতিহাস কিন্তু আমরা ইতিপূর্বে অনেক দেখছি, অনেক জানি। দমন নীতি এগুলি কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি চলে। তো হাসনাত আব্দুল্লাহ যত বড় ক্ষমতাশালী হোক, হতে পারে সে সংসদ সদস্য, কিন্তু খারাপ লোকের কাছে কিন্তু কোনো সংসদ সদস্য চলে না। দমন নীতি কিন্তু সব জায়গায় খাটে। তো এই দমন নীতি কে সংসদ সদস্য কে সংসদ সদস্য না, এটা কিন্তু মোটেও মাইনে রাখে না। কেননা দমন নীতি যখন শুরু হয় তখন কিন্তু একটা দেশের প্রেসিডেন্টও নিরাপদ থাকে না। তো হাসনাত আব্দুল্লাহ একজন এমপি হয়ে, পার্লামেন্ট সদস্য হয়ে সে নিরাপদ, এই কথাটা আমি কখনোই চিন্তা করি না। সে যদি সঠিকভাবে চলতে পারে, সে যদি সমন্বয় করে রাজনীতি করতে পারে জনগণের পক্ষে, সত্য কথা বলে সঠিক কাজ করে সততার পক্ষে থাকে, এবং বিরোধী দল যারা আছে অর্থাৎ হাসনাত আব্দুল্লাহকে পছন্দ করে না, যারা তাকে মারার চেষ্টা করবে, যারা তাকে সরাই দেবার চেষ্টা করবে, এই সমস্ত লোকের সাথেও যদি সামঞ্জস্য করে হাসনাত আব্দুল্লাহ চলতে পারে, অথবা তার জীবনের ইতিহাসগুলো যদি সামনে রেখে অর্থাৎ ভবিষ্যতে সে কি করবে সেই পরিকল্পনার রাস্তাগুলি যদি সেফলি এক্সিট নেবার রাস্তা সে তৈরি করে রাখতে পারে, তাহলে আমি মনে করি হাসনাত আব্দুল্লাহর রাজনৈতিক ইতিহাসগুলো বাংলাদেশের জনগণের জন্য সুফল বয়ে আনবে। বাংলাদেশের ভবিষ্যৎটা তাদের হাতে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এমন একটা সময় আসতে পারে বাংলাদেশের সকল ভারসাম্য হাসনাত আব্দুল্লাহর মতো আরো ব্যক্তিত্বর উপরে নির্ভর করবে। আরো লোক আছে হাসনাত আব্দুল্লাহর মতো, আমি তাদের কথাও বলবো এবং তাদের নিয়েও আমি ভিডিও বানাবো। আর আমি চেষ্টা করব যারা বাংলাদেশের ইতিহাসে ভালো রাজনীতি করে তাদের নিয়ে কিছু বলার এবং তাদের নিয়ে কিছু করার, বা তাদের ব্যক্তিগত জীবনগুলো সামনে সকলের সামনে তুলে দেওয়ার জন্য। তো আমি সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ নিয়ে কিছু কথা বললাম। আমি জানি না এর মধ্যে কোনো কথা হয়তো ভুল হয়ে যেতে পারে। আমি তো শুধুমাত্র আলাপ আলোচনা করলাম, শুধুমাত্র আমার মনের বক্তব্যগুলো প্রকাশ করলাম যে হাসনাত আব্দুল্লাহর আসলে ভবিষ্যৎ কি হইতে চলতেছে, সে কি আসলে এই রাস্তায় থাকতে পারবে কি পারবে না, এই জিনিসগুলো আমি নিজের মনে যে সমস্ত বক্তব্যগুলো সবসময় উকি দেয় সেই জিনিসগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। বাকিটা আপনারা হয়তো এতদিন চিন্তা করছেন আমার মতো, যারা আমার এই বক্তব্য শুনতেছেন তারা হয়তো অনেকবার এই সমস্ত জিনিস চিন্তা করছেন, এই সমস্ত জিনিস জানেন, তারপরেও আমি আপনাদেরকে শোনাই দিলাম। ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য।